এসএফটিভি নিয়মিত আয়োজন সময়ের কথা অনুষ্ঠানে পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিবাদন। সময়ের কথা অনুষ্ঠানে আজকে এসএফটিভির আমন্ত্রণে যিনি অতিথি হিসেবে এসএফটিভির স্টুডিওতে হাজির হয়েছেন মোহাম্মদ খন্দকার হামিদুল ইসলাম আজম, সাবেক সভাপতি, আলমডাঙ্গা প্রেস ক্লাব, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী হামিদুল ইসলাম আজম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ইনশাআল্লাহ। অনেক ব্যস্ততার মধ্যে আজকে এসএফটিভির স্টুডিওতে হাজির হয়েছেন, এজন্য এসএফটিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ। যেহেতু অনুষ্ঠান হচ্ছে যে সময়ের কথা, আর একজন গণমাধ্যম কর্মীকে এই এসএফটিভির স্টুডিওতে আনার মূল কারণ হচ্ছে যে গণমাধ্যম কর্মীদের কথা, অনেক দুঃখ এবং কষ্টগুলো কিন্তু জনসাধারণ জানে না, সাধারণ মানুষ কিন্তু জানে না। তাই গণমাধ্যম কর্মীদের সমস্যা এবং পরিবেশ নিয়ে আলোচনা করার জন্যই আজকে আপনাকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। তো আপনার কাছে আমার প্রশ্ন যে বর্তমানে বাংলাদেশে আসলে এই গণমাধ্যম কর্মীদের কাজের পরিবেশ সম্পর্কে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করি, আমরা যারা বিশেষ করে মফস্বলে যারা কাজ করে থাকি, আজকে যারা জাতীয় পর্যায়ে কাজ করে তাদের একটা ধারা থাকে, আবার যারা জেলা পর্যায়ে কাজ করে, বিভাগীয় পর্যায়ে কাজ করে তাদের একটা ধারাতে তারা কাজ করে, আবার আমরা যারা একেবারেই তৃণমূলে যারা কাজ করি, বিশেষ করে আমরা উপজেলা লেভেলে যারা কাজ করছি, আমাদের একটা ধারাতে আমরা চলি। তারপরেও বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট, এই যে আমাদের যারা গণমাধ্যম কর্মী আছে, এই গণমাধ্যম কর্মীদের প্রকৃতপক্ষে যদি সাংবাদিকতার স্বাধীনতা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য খুবই সাংবাদিকতার ক্ষেত্রে মানে আমরা যারা দায়িত্ব পালন করে থাকি আমাদের জন্য কিন্তু খুবই কষ্টকর। কারণ আমাদের পদে পদে হোঁচট খেতে হয়, কারণ আমাদের তো একমাত্র কলম ছাড়া আমাদের কাছে কিছু থাকে না। তো আমরা যারা বিশেষ করে সাংবাদিক, আমরা মোটামুটি ভাবে এখানে আমাদের দায়িত্ব পালন করি অনেকটা শখের বশেই, শুধুমাত্র সমাজের প্রতি দায়বদ্ধতা। এবং আমরা বিশেষ করে আমরা যারা এই পেশা, আমি বিশেষ করে আমার প্রায় 30-35 বছর আমি এই সাংবাদিকতা পেশায় আছি, এবং এই সাংবাদিকতা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন আমি হয়েছি। অনেক সময় নিউজ করার পরে যদি কোনো ভালো নিউজ হয়, অনেক সময় আমাদেরকে বাহবা দিতেও পারে, নাও পারে, আবার যদি একটুখানি যদি তাদের বিরুদ্ধে কোনো কিছু হয়ে যায়, সঙ্গে সঙ্গে তারা আমাদের প্রতি রিয়াকশন দেখায়। অনেক সময় তারা মারমুখী হয়ে আসে, অনেক সময় আমাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করে। তো এইসব বিষয়ে যারা আমাদের পাশে যদি প্রশাসন একটু এগিয়ে না আসে, সেই ক্ষেত্রে তখন আমরা কিন্তু খুব অসহায় হয়ে পড়ি। কারণ আমরা তো সমাজে প্রতিদিন যে কোনো ঘটনাকে আমরা আমাদের কলমের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি, এবং আমরা সমাজের, এটা আমাদের একটা দায়বদ্ধতা। আমরা যখন যেখানে যা ঘটুক না কেন সেটা কিন্তু আমরা তুলে ধরি। আমরা যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করছি, আমরা পত্রিকার মাধ্যমে জনগণের সামনে আমরা তুলে ধরছি। এখন বর্তমান কিন্তু যুগটা পাল্টে গেছে, যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমটা এই যখন বেড়ে গিয়েছে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কিন্তু একটা নিউজ আমরা যখন লিখে পত্রিকায় দেওয়ার পর পরের দিন আসবে, এখন কিন্তু তাৎক্ষণিক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সাথে সাথে চলে আসে, যে কারণে প্রত্যেকে কিন্তু জিনিসটা দেখতে পায়। এবং আমি যদি কোনো ভুল তথ্য পরিবেশন করি, সেই ক্ষেত্রে কিন্তু সেখানে জাস্টিফাই করার সুযোগ থাকবে, পাশাপাশি সেখানে কিন্তু আমি বিতর্কিত হয়ে পড়ব। আমি যদি তথ্য ভুল করে যদি কোনো কিছু প্রিন্ট মিডিয়ায় আমি নিউজটাকে করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি খুব সমস্যার ভিতরে পড়ে যাব। তো এইটাই আমাদের দায়বদ্ধতা। পাশাপাশি আর একটা বলবো যে বর্তমান প্রেক্ষাপটে দেশের সাংবাদিকতার যে পরিবেশ, এটা যদি এই 5ই আগস্টের পর থেকে আমরা অনেকটা আশান্বিত ছিলাম যে বিশেষ করে গণমাধ্যমের স্বাধীনতা খুব ভালোভাবে ফিরে পাবো, কিন্তু মাঝখানে আমরা দেখেছি যে অনেক ভালো ভালো সাংবাদিক হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, পাশাপাশি তাদের অনেককেই এখনো কারাবাসে আছে, তাদের প্রতি নির্যাতন চলছে। তো এটা বিগত সরকারও করেছে, আবার যদি এখনো হয় তাহলে আমি বলবো যে
আমাদের এই গণমাধ্যম কর্মীরা আমরা কিন্তু স্বাধীন না। স্বাধীন না। আমি একটা কথাই আমি বলতে পারি। তাহলে কি এই যে গণমাধ্যম কর্মী স্বাধীন, এই কথাটা কি শুধু কি মাত্র এটা শুধু কাগজে কলমে থাকে, এটা আচ্ছা, একদম আচ্ছা। বাস্তব কথা। কারণ এটা যার যখন যেমন বিগত সরকার আমলে আমরা দেখেছি যে যখন তাদের বিগত প্রায় 14-15 বছর বিগত সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আমরা দেখেছি যে তাদের ঢাকাতে যে সাংবাদিকদের জন্য যে বড় বড় ইয়েগুলা ছিল, সেখানে যেটা পিআইবি বলে, জি জি, হ্যাঁ, যেমন পিআইবি থাকে, আরো অনেকগুলা যে সমস্ত ভালো ভালো আমাদের যেসব প্রশিক্ষণ, বুনিয়াদী প্রশিক্ষণ হয়, তো সেখানে এবং যারা ক্ষতিগ্রস্ত সাংবাদিক থাকে, জি জি, মানে আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন নিগৃহীত হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট করতে পারি, এই ধরনের ক্ষেত্রে সাংবাদিকদেরকে কিন্তু একটা সহায়তা প্রদান করে প্রতি বছর, আচ্ছা আচ্ছা, সরকার থেকে দেয়। কিন্তু যখন যে সরকার থাকে তখন দেখা যাবে যে ওই তথ্য মন্ত্রণালয়ে যদি তাদের সাথে যদি সেই ধরনের সাংবাদিকদের সেই ধরনের আতাত বা ভালো আচ্ছা, সম্পর্ক আচ্ছা। না থাকে, তাহলে কিন্তু অন্য সাংবাদিকরা কিন্তু সেখান থেকে মানে সেখানেও একটা রাজনৈতিক সেখানে একটা রাজনৈতিক প্রভাব ওখানে বিস্তার হস্তক্ষেপ হয়। বিস্তার আচ্ছা হয়। আচ্ছা, তো সেখানে যারা তৎকালীন দেখা যাচ্ছে যে অনেকেই অনেক সাংবাদিক তাদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, তারা কিন্তু অনেক সহায়তা পেয়েছে। আচ্ছা। আবার যারা কোনো দিকেই কোনো ধরনের রাজনৈতিক প্রকৃতপক্ষে যাদের পাওয়ার দরকার তারা কিন্তু পায় তারা কিন্তু পায়নি। জি। একটা বাস্তব কথা, আমরা নিজের চোখে দেখেছি। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি বলবো এটাও কিন্তু সাংবাদিকদের প্রতি একটা মানে অহেতুক একটা হস্তক্ষেপ বলে আমি মনে করি, এবং এটাও এখান থেকে বেরিয়ে আসা দরকার। আচ্ছা এটাও আমি মনে করি যে নিরপেক্ষভাবে তারা যেটা যার পাওয়ার দরকার তাকে দেওয়া উচিত, আমি মনে করি। আচ্ছা আচ্ছা। হুম, বাংলাদেশের জনগণের জন্য আসলে সাংবাদিকরা যে কাজগুলা করে থাকে, জি, হয়তো আপনি বলবো যে সাংবাদিকরা অনেক ভালো কাজ করছেন ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে দেশের জনগণের জন্য আসলে এদের যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? হ্যাঁ, রাইট। আমরা যারা সত্যিকার অর্থে জনগণের জন্য আমরা কাজ করে থাকি, আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি, আমরা যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করি, দেখেন ইলেকট্রনিক মিডিয়া, হ্যাঁ, এখন অত্যন্ত পাওয়ারফুল একটা মিডিয়া, যেটা তাৎক্ষণিকভাবে একটা ঘটনা ঘটার সাথে সাথে আমাদের যারা সাংবাদিক ভাইরা থাকে, তারা দেখা যাচ্ছে যে সেখান থেকে তাৎক্ষণিক ভিডিও ফুটেজ নিয়ে পাঠিয়ে দেয়, জি এবং দেখা যাচ্ছে যে খবরটা প্রকাশ হয়। খবরটা প্রকাশ হওয়ার পর, তো এখন যেহেতু আমি আগেই বলেছি সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ এখন, যে কারণে আমাদের যেমন আপনার এসএফ টিভির কথাই বলি, এসএফ টিভি আমাদের এই অঞ্চলে যেভাবে কাজ করছে, তারা যেভাবে সংবাদটাকে চ্যানেলের মাধ্যমে দেখায়, সেটা তো আপনার টিভি অতটুকু স্পেস আপনাকে দেবে না, তাই না? তো সেই ক্ষেত্রে আমি ইতিপূর্বেও আমি একটা লেখা লিখেছিলাম যে টেলিভিশন যে ইলেকট্রনিক মিডিয়া, এইটা যখন এখানকার মানুষ যখন একটা ঘটনা দেখে, সেটাতে মানুষের ক্ষুধা তৈরি করে দেয়, ক্ষুধা তৈরি করে দেয় যে এটা ঘটনাটা কি কি, মানে দেখার পরে কিন্তু আর দেখা গেল না, তখন একটা ক্ষুধা বেড়ে গেল। কিন্তু পরের দিন যখন আমরা প্রিন্ট মিডিয়াতে টোটাল ডিটেলসটা যখন আমরা নিয়ে আসি, তখন কিন্তু ওই জনগণ পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি, পূর্ণাঙ্গ ঘটনাটা যখন আসে, তখন তারা গোগ্রাসে সেটাকে মানে গিলতে থাকে, তার কারণে এটা তখন সবকিছু পেয়ে যায়। আর ওইটা তখন আগে কিন্তু ক্ষুধাটা টিভি আমাদেরকে তৈরি করে দিয়েছিল পাবলিক, হ্যাঁ, যে এটা একটা ঘটনা ঘটেছে, মানে সে তো বেশিক্ষণ দেখাবে না, অল্প দেখিয়েছে, সেখান থেকে কিন্তু তার ভিতরে একটা মানে, তাহলে গণমাধ্যম কর্মীদের কাজটাকে খুব দ্রুত জনগণের পৌঁছে দেওয়ার মতো কিন্তু আধুনিক প্রযুক্তি আবিষ্কার হয়েছে, জি জি, এবং সেখানে লজিস্টিক সাপোর্টও কিন্তু তৈরি হচ্ছে বা আছে। কিন্তু সেই ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছে, এই গণমাধ্যম কর্মীদেরকে আসলে কোনো উন্নতি হয়েছে? এই জায়গায় বলতে চাচ্ছি যে আমরা যারা সাংবাদিকতা করি বা যারা আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা আমাদেরকে দাবি করি, এখন আমাদের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। দেখেন একজন সাংবাদিক সারাদিন পরিশ্রম করে, আমি ঢাকার কথাই যদি আমি বলি, ঢাকাতেও একটা সাংবাদিক কিন্তু রাত দিন, আপনি দেখেন মারামারি হচ্ছে, ইট পাটকেল মারছে, গোলাগুলি চলছে, এর ভিতরেও কিন্তু তার জীবনের মানে রিস্ক নিয়ে কত সংবাদ করে মার খেয়েছে, গুলি খেয়েছে, হ্যাঁ, রাস্তায় পড়ে যাচ্ছে, তারপরও কিন্তু সে দায়িত্ব থেকে পিছিয়ে আসে না, হ্যাঁ, সে ছুটে যাচ্ছে, একদম ক্যামেরা নিয়ে ছুটছে, তার সাথে আরেকজন সংবাদকর্মী আছে, সে কথা বলবে। এখন দেখা যাচ্ছে সেখানে মার খাওয়ার পরও সে যে এত কষ্ট করে আসার পর প্রকৃত অর্থে তার যে প্রাপ্য বা তার যে মূল্যায়ন সংবাদ মাধ্যমগুলা
তাদেরকে কিন্তু বিশেষ করে আমাদের মতো কর্মীদেরকে কিন্তু দেয় না। জি, আমরা যেটুকু প্রাপ্য পাওয়ার কথা, জি। কিন্তু এটাকে দেখা যায় ম্যাক্সিমামে আমরা চলচ্চিত্রের মাধ্যমেও দেখেছি, বিভিন্ন জায়গাতে বা পড়াশোনা করে দেখেছি, যে যারা বড় বড় চ্যানেল তৈরি করে জি, তারা আমাদেরকে ব্যবহার করে নেয়। আচ্ছা, আমরা যেমন সে ধরেন একটা পত্রিকা, ধরেন আমরা প্রতিদিন আমরা কিন্তু এই চুয়াডাঙ্গা বলেন, ঝিনেদা বলেন, মেহেরপুর বলেন, গাংনী বলেন, আপনার জামহুদা বলেন, জীবননগর বলেন, আলমনা বলেন, আমরা সবাই যেসব খবরগুলা তাৎক্ষণিক দিচ্ছি, সেটা পরদিন পত্রিকায় আসার পর পাঠক কিন্তু সেটাকে পড়ছে। দেখছে এবং প্রত্যেকটা পত্রিকার মান কিন্তু পরিলক্ষিত হয়। তো সেই ক্ষেত্রে হয়তো মানের দিক থেকে আমাদের পত্রিকা সমীকরণ হয়তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাথা ভাঙা একটা সময় খুব ভালো জি, একটা মানে ছিল, সেই জায়গায় প্রায় মানে চলে এসছে। কিন্তু পত্রিকা সমৃদ্ধ হলেও জি। আমরা সাংবাদিকরা কি সমৃদ্ধ হচ্ছি? মানে দিন শেষে দিন যারা শেষে কাজ কিন্তু করছে তারা কিন্তু অবমূল্যায়িত হচ্ছে। আমার পেটের কিন্তু খাবার ঠিক মতো হয় না, জি, এটা বাস্তব কথা। যেটাই। কিন্তু আবার আবার মফস্বলের সাংবাদিকদেরকে আমরা যারা কাজ করি, বা চুয়াডাঙ্গার একটা পত্রিকা আমাদেরকে দিয়ে, বা তাদের মানে যদি বিজ্ঞাপন জাতীয় দৈনিকে যারা কাজ করে, জাতীয় দৈনিকে যারা কাজ করে, তারাও কিন্তু যে খুব ব্যাপক সমৃদ্ধ হয়েছে, কিন্তু তার অপ্রতুল। এখন যদি মনে করেন যে কলম দিয়েছি, একটা সন্ত্রাসী যেমন একটা পিস্তল দিয়ে দেয়, জি, যে যাও তুমি তোমার মতো করে কিছু করে নাও, আর আমাকে মাঝে মাঝে পাঠাবা, ভাগ পাঠাবা। এখন আমি আপনাকে একটা কলম দিয়েছি, আসলে গণমাধ্যম তো আর সেটা নয়। আমি তো তা করতে পারবো না। জি, জি। পারবো আমি ওই পিস্তলের মতো করে কি আমি কারোর কাছে বলতে পারবো না। যে এই বেটা তুই টাকা না দিলি কিন্তু তোকে আমি দেখে নেবো? না, আমি তো সেটা আমার দ্বারা সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যারা সত্যিকার যারা সাংবাদিকতা করছি, আমরা কিন্তু নিষ্পেষিত। হ্যাঁ, আমরা কিন্তু তাদের মতো, অথচ বলা হচ্ছে যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে যে গণমাধ্যম। আমরা গণমাধ্যম করি। তো সেই স্তম্ভটা শুধুমাত্র ওই কথাই এবং তাদের যে কাজটার মাধ্যমে এতটুকুই। হ্যাঁ, আজকে দেখেন সারা বাংলাদেশে যে মফস্বল এরিয়া থেকে বলেন যে এবং জাতীয় পর্যায়ে যারা সাংবাদিকতা করছেন, প্রকৃতপক্ষে তো তারা প্রচুর পরিমাণে রিস্ক নিয়ে কাজ করছেন। জি 100 বার। তো রিস্ক নিয়ে কাজ করার পর দেশ ও দেশের মানুষের জন্য কাজ করছেন, অথচ দিন শেষে কিন্তু তারাই বদনামের ভাগী হচ্ছে। জি জি, রাইট রাইট। আপনি একটা জিনিস দেখবেন যে একটা নিউজ আপনি তৈরি করলেন, জি তারপরের দিন সকালে বেশ বড় করে একটা হেডলাইন করে ছবি ছাপা হলো এবং আপনার নিউজটা আসলো। জি আপনি দেখবেন যে চায়ের দোকান আপনার বিরুদ্ধে কিন্তু ওই নিউজের বিপক্ষে যার আসছে, হ্যাঁ, যার বিরুদ্ধে আসছে নিউজটা, সেই লোকগুলোই কিন্তু আপনার বিরুদ্ধে আমার কথা বিরুদ্ধে বলছে। কথা বলছেন। আবার যাদের পক্ষে আসছে তারা কিন্তু সেটাকে কখনো ব্যারিকেডের সৃষ্টি দেন না, প্রোডাকশন দেবেন না। বলেও না। না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে সাংবাদিকরা এত ত্যাগ করে কাজ করে যাচ্ছে, অন্তত একটু উৎসাহ কিন্তু আমরা পাই না। অবশ্যই সে- অবশ্যই। এটা আমি আগেই বললাম যে হ্যাঁ, আমরা উৎসাহ অন্তত আমরা পাই না, দেখি, যে কিন্তু জনসাধারণ যে উৎসাহ দিবে সেটাও কিন্তু সেটা আমরা আমরা পাই না। পাই না। তো তারপরেও আসলে যে বললেন যে দায়িত্ববোধ থেকে দায়িত্ববোধ থেকে আমরা সাংবাদিকরা করছি। কাজ করে যাচ্ছি। রাইট রাইট। পৃথিবীর ভিতরে যতগুলা দেশ আছে এবং যেখানে গণমাধ্যম কর্মীরা সচল এবং কাজ করেন, যেখানে সেখানে আসলে দেখা গেছে যে বাংলাদেশের সংবাদকর্মীদের কাজ করার ক্ষেত্রে কিন্তু তাদের যে ক্ষেত্রটা খুব রিস্কি। এই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা সত্যি কথা যে আমরা যারা আমরা একটা সময়, আপনি জানেন যে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে এখানে তখন আন্ডারওয়ার্ল্ডের একটা বিশাল বিস্তার জি। লাভ করেছিল, এবং এখানে নান্টু বাহিনী একদিকে, হ্যাঁ একদিকে আপনার সিরাজ বাহিনী, একদিকে তপন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এরা ছিল। হ্যাঁ, সেই সময়ও কিন্তু আমরা এখানে সাংবাদিকতা করেছি, এবং সেই সময় আপনারা জানেন যে আপনার দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক বালু ভাই খুলনায়, তাকে মেরে ফেলা হয়েছিল। জি, আপনার বিশিষ্ট সাংবাদিক, অত্যন্ত ভালো একজন লেখক ছিলেন উনি, জনকণ্ঠের সাংবাদিক শামসুর রহমান ভাই, আপনার উনি কিন্তু অনুসন্ধানী প্রতিবেদক ছিলেন, এবং এই সন্ত্রাসীদের পরেই ওনার লেখা লিখতেন, ওনাকে কিন্তু মেরে ফেলা হয়েছিল। আমাদের চুয়াডাঙ্গার একটা সাংবাদিক, অত্যন্ত সাহসী সাংবাদিক ছিল, উনি কিন্তু খুব ভালো কলম ধরতেন, ওনাকেও কিন্তু মেরে ফেলা হয়েছিল। আপনি জানেন যে যশোরে রানা পত্রিকার সম্পাদক, হ্যাঁ উনি কিন্তু খুব সাহসী সাংবাদিক ছিলেন, ওনাকেও কিন্তু মেরে ফেলা হয়। তো আমাদের এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাকিয়ে দেখেন, অনেক সাংবাদিক কিন্তু ঝরে গেছে। তো আমরা যখন এখানে মানে একদম সন্ত্রাসীদের অভয়ারণ্য, তখনও কিন্তু আমরা যারা যে কজন আমরা সাংবাদিক এখানে, তখনও কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। তখন আমরা অত্যন্ত কি বলবো, মানে রিস্কের ভিতরে আমরা, অনেকে আমাদেরকে বাধা দিত যে এসব করো না, এসব লেখার দরকার নেই, অমুক করার দরকার নেই। তারপরেও কিন্তু আমরা লিখেছি, ওই সিরাজ বাহিনীর বিরুদ্ধে লিখেছি, আপনার নান্টু বাহিনীর বিরুদ্ধে লিখেছি। হ্যাঁ, এবং সেই সময় নাকি সন্ত্রাসীরা নিজেরাই সাংবাদিকদেরকে ফোন দিয়ে বলতো যে অমুক জায়গায় আমরা খুন করেছি এতটার সময়, হ্যাঁ, এবং মোবাইল নম্বর এত 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 দায় স্বীকার করতো। আচ্ছা, পত্রিকার সম্পাদকের কাছে টেলিফোন করে বলতো যে অমুক জায়গাতে লাশ আছে, হ্যাঁ, এবং আমরা হত্যা করেছি,
দায় স্বীকার করছি আমি অমুক পার্টির, আমি অমুক। হ্যাঁ, এইভাবে তারা বলে। সেই সময় নাকি সাংবাদিকদের ভিতরে একটা প্রতিযোগিতা চলতো, কে কার আগে সেখানে coverage দিতে পারবে। কভারেজটা দিতে। হ্যাঁ, এটা বাস্তব কথা বলেছেন। সেই সময় এত পত্রিকা অবশ্য ছিল না চুয়াডাঙ্গায়, তখন খুব অল্প সংখ্যক পত্রিকা ছিল। তো তার ভিতরেও কিন্তু আমি তখন জাতীয় পত্রিকাতে কাজ করেছি, আমি খুলনা, আমি যশোরের লোক সমাজে একসময় কাজ করতাম, আমি দিনকালে কাজ করেছি, আমি একসময় যুগান্তরে আমি কাজ করেছি। হ্যাঁ, এইভাবে আমি বেশ কিছু পত্রিকায় আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল, এবং আমি দিনকালে প্রায় 13 বছর আমি আমার বহু ভালো ভালো নিউজ কভারেজ করেছে। আমি আজকালের খবরের যে পত্রিকাটা আছে, হ্যাঁ, একদম লিড নিউজ আমার বহুবার লিড নিউজ এসছে। আমি মুক্তিযুদ্ধের পরে অনেক লেখা লিখেছি, আপনি তো জানেন যে আমি একটু লেখালেখি করি, এবং মুক্তিযুদ্ধের পরে গবেষণা ধর্মী আমার 2টা বই আছে। মহান মুক্তিযুদ্ধে কুষ্টিয়া, মিরপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা নামে একটা বই আছে। হ্যাঁ, বইটা বেশ বড়, হ্যাঁ, প্রায় 450 পৃষ্ঠার একটা বই। এই বইটাতে আমাদের এই অঞ্চলের টোটাল মুক্তিযুদ্ধের কাহিনীগুলো আমি ছিল, এবং যেহেতু আমি নিজে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমার অনেক ঘটনা আমার জানা আছে। এবং এর আগে আমি লিখেছিলাম 71-এর স্মৃতিকথা, মুক্তিযুদ্ধে আলমডাঙ্গা। আমার 2টা বই আমার মুক্তিযুদ্ধের পর লেখা আছে। তো আসলে গণমাধ্যমের মানুষ সবসময় তাদের সাহসিকতার পরিচয় দেন এবং কাজও করে যান, কিন্তু পরিশেষে দেখা যায় যে ওদের কথা অনেকে মনে রাখে না। এই যে আজকে আমরা কয়জন বালু ভাইয়ের কথা মনে রাখি, কয়জন শামসুর রহমানের কথা মনে রাখি, আজকে কি জনকণ্ঠ কি শামসুর রহমানকে মনে রাখে? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি। জি, একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আপনি খুব দামি কথা বলেছেন। দেখেন, একটা রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তি হচ্ছে একটা নির্বাচন। একটা যদি সাংবিধানিক সরকার না থাকে, তাহলে সেই রাষ্ট্রের সাথে কোনো দেশ, হ্যাঁ, কোনো চুক্তি বা কোনো সহযোগিতা বা কোনো কিছুই করতে চায় না। কারণ একটা অস্থায়ী সরকার, আমি আজ আছি কাল নাও থাকতে পারি। আর একটা স্থায়ী যখন সরকার আসে, তখন দেশের সমস্ত কিছু, হ্যাঁ, একটা যেন স্থিতিশীল হয়ে আসে। তো আমরা দেখেছি যে বিগত সরকার আমলে আমাদের এই অঞ্চলের, যেমন এখন, ওটা আমি আর একটু পরে আসবো, আমি আগে এটাই বলে আসি যে এই বিগত সরকার আমলে মানুষের ভোটের অধিকার কিছুটা খর্ব হয়েছে। এটা আমরা বলতেই পারি যে 2008 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেটা কিন্তু মোটামুটি ভাবে খুব চ্যালেঞ্জিং একটা নির্বাচন ছিল। সেই সময় মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব, ওনারা যে রাষ্ট্র ক্ষমতা দখল করে বেশ কিছুদিন, প্রায় 2 বছর 3 বছর জবরদখল করেছিলেন। তারপর নির্বাচন দিয়েছিলেন, এবং নির্বাচনটা খুব অত্যন্ত সুষ্ঠু একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে একটা সরকার ক্ষমতায় গিয়েছিলেন, তৎকালীন আওয়ামী লীগ। তারপর ওনারা ক্ষমতায় যাওয়ার পর পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোতে আর জনগণকে ভোট দিয়ে দেওয়া হয়নি। আপনাদের এই এসএফ টিভির আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই মানুষের উদ্দেশ্যে, যারা আমাদের এই অঞ্চলের ভোটার, আমি তাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা দীর্ঘ 15 বছর 16 বছর ভোট থেকে বঞ্চিত ছিলেন, আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে এসে আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দেবেন। আপনাকে কেউ জোর করবে না যে আপনি অমুককে ভোট দিতে হবে। অনেকে অনেক ধরনের কথা বলবে, এটাই নির্বাচন। গণতান্ত্রিক দেশে এক একটা প্রার্থী এক এক ধরনের কথা বলবে, আমি প্রতিশ্রুতি দেব, পরবর্তীতে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করার ক্ষেত্রে স্থানীয় যারা রাজনৈতিক নেতা আছেন এবং যারা এমপি পদপ্রার্থী, তাদের প্রতি কি কোনো আহ্বান আছে আপনার? হ্যাঁ, আমি অবশ্যই যারা এখানে, বিশেষ করে যেহেতু এবার সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা কিন্তু এবার নির্বাচনে নেই, তারা নির্বাচন করতে পারছে না। এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল ছিল 2টা, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা বিএনপি। তার পরপরই ছিল জামাত ইসলাম, জাতীয় পার্টি। তো এখন যেহেতু আওয়ামী লীগ নেই, এখন সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল এখানে বিএনপি। তারপর যেহেতু এখানে 2টা দল, এখানে সর্ববৃহৎ 2টা দল এখন বর্তমানে মাঠে আছে, একটা বিএনপির প্রার্থী আর একটা জামাতের প্রার্থী। আর যেগুলো আছে সেগুলোকে অনেকে কেউ চেনে না, যেটা বাস্তবতা আমি বলছি, অনেকেই চেনে না। যারা ছোট ছোট দলগুলোর থেকে তারা যারা এখানে দাঁড়িয়েছে, যারা ভোট করছে, মানে তারা বয়স, জনপরিচিতি যেটা, সেটা অনেকটা কম। বিশেষ করে জামাত ইসলাম বলে অনেকে চেনে। এখন সেই ক্ষেত্রে এখানে 2টা দলের প্রতিদ্বন্দ্বিতা অলরেডি চলে এসছে। আমাদের এই আলমডাঙ্গাতে বিভিন্ন মানুষের মুখে মুখে, আমরা যারা সাংবাদিকতা করি, আমরা বিভিন্ন অঞ্চলে যাই, আমরা মানুষের সাথে কথা বলি, আমরা বিভিন্ন জায়গায় বসি, আমরা শুনি। সেই ক্ষেত্রে বিএনপি এবং জামাতের সাথে কন্টেস্ট হবে, এবং 2টা প্রার্থী এখানে আছে।
আচ্ছা। একজন শরীফুজ্জামান শরীফ আর আরেকজন অ্যাডভোকেট রাসেল, মাসুদ মাসুদ পারভেজ রাসেল। আমি এই দুই মহোদয়ের কাছে আমার বিশেষ আবেদন থাকবে যে আপনারা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবশ্যই আপনাদের কর্মীদেরকে ধৈর্য ধারণ করতে বলবেন। তারা যেন সুষ্ঠুভাবে তারা এলাকার মানুষের কাছে তারা ভোট চায় এবং তারা প্রত্যেকটা মানুষের কাছে তারা যেভাবে ভোট চাওয়ার প্রয়োজন, এখানে কোনো হানাহানি চলবে না। হ্যাঁ, এখানে শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। যে মানুষ যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে, কারণ আমার ভোট আমি দেব, আমার পছন্দের প্রার্থীকে আমি দেবো, আমি যাকে খুশি আমি তাকে দেবো। এখানে আমাকে তো জোরাজোরি করার কিছু নেই। যেহেতু আপনি একজন প্রবীণ গণমাধ্যম কর্মী, একজন সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মী, এই প্রবীণ ব্যক্তি হিসেবে মানে আপনার কাছে আমরা অনেক আপনাদের জুনিয়র, আমরা সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। সেটা হলো যে চুয়াডাঙ্গা জেলার যে সাংবাদিকদের মধ্যে একটা সম্পর্কের অবনতি, একে অপরের সাথে দেশের বিভিন্ন জেলার সাংবাদিকদের সাথে একে অপরের সাথে যে সুসম্পর্কটা আমাদের কাছে কিন্তু পরিলক্ষিত হয়েছে বিশেষ বিশেষ কিছু সময়, সেখানে আসলে সাংবাদিকদের সাথে সম্পর্ক অনেকটা অবনতি। এই সম্পর্ক অবনতিটাকে উন্নয়ন করতে গেলে আসলে কি করা প্রয়োজন বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, আপনি আসলে খুব একটা সেন্সিটিভ কথা বলেছেন। তারপরেও বলি, দেখেন আমরা জাতীয় পর্যায়ে গেলেও, আপনার জাতীয় প্রেস ক্লাবে আমরা গেলে পরে দেখা যায় এখানে একটা জোট, ওখানে একটা জোট, ওখানে কিন্তু 4-5টা আপনার ইউনিটি আছে বিভিন্ন গ্রুপের। সেখানেও কিন্তু একেবারে যে আপনি বলবেন যে সব এক হয়ে কাজ করছে তা কিন্তু না। আমি জাতীয় পর্যায় থেকে বলি, আমাদের চুয়াডাঙ্গায় আসেন, হ্যাঁ, আমাদের চুয়াডাঙ্গাতে দেখেন প্রেস ক্লাব ওখানে 2টা। ওরা কিন্তু 2 প্রেস ক্লাব, কিন্তু একটা জেলা প্রেস ক্লাব আর একটা চুয়াডাঙ্গা প্রেস ক্লাব। সেখানে কিন্তু তারা এক হওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, অনেকবার একও হয়েছে, আবার কিন্তু ভেঙে গিয়েছে। এখন এটা হচ্ছে যে এটা আসলে কেন হয়? এটা হচ্ছে নেতৃত্বের প্রশ্নে অনেক সময় তারা এক হতে পারে না। হ্যাঁ, তারপরেও কিন্তু চুয়াডাঙ্গা প্রেস ক্লাব অত্যন্ত সাহসিকতার সাথে তারা কাজ করে চলেছে এবং তারা একটা প্রেস ক্লাবকে ভালোভাবে দাঁড় করিয়েছে এবং তাদের ফান্ড বেশি এবং তারা এখন যে ভাড়া পায় এবং যে কোনো একটা দুস্থ সাংবাদিককে তারা ইচ্ছা করলে ওখান থেকে ভালোভাবে সহযোগিতা করতে পারে। আমরা যারা আলমডাঙ্গাতে আছি, আমি দীর্ঘ বছরে আলমডাঙ্গাতে সাংবাদিকতার সাথে আছি, আমি কয়েকবার প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি ছিলাম। আমার ব্যর্থতায় আমি বলবো যে আমরা অনেকবার চেষ্টা করেছি যে একটা ভালো প্রেস ক্লাবের জায়গা নিয়ে একটা ঘর তৈরি করব এবং আমাদের অনেকবার আমরা ইউনো সাহেবকে, ডিজি সাহেবকে বহুবার ধরেছি। এখন এই যে দূরত্বটার মাঝখানে আসলে কি কারণে এই দূরত্বটা সৃষ্টি হয়? শুধু কি নেতৃত্বের কারণে? না, নেতৃত্বের কারণেও না, ব্যক্তিগত সুবিধা বা ইত্যাদি এরকম সুবিধা থাকে কি? হ্যাঁ, অবশ্যই আছে, ব্যক্তিগত সুবিধা থাকে। অনেক সময় রাজনৈতিক কিছু ব্যক্তি আবার আমাদের ভিতরে প্রবেশ করে, করে দেখা যাচ্ছে আমার সাথে ওর সাথে বাড়িয়ে দেয়। হ্যাঁ, দিয়ে দেয়। আমরা যেমন আমি মন্টু ভাই সাহেব একসাথে এক সময় ছিলাম। তাহলে কি এইটার ফলস্বরূপই কি আমরা দেখতে পারি যে বাংলাদেশে কিন্তু সাংবাদিককে যথাযথ হত্যা করে ফেলে? আপনি দেখেছেন যে 5 আগস্টের পরে প্রায় 13 জন সাংবাদিক কিন্তু হত্যা শিকার হয়েছে, অথচ এই হত্যাগুলো নিয়ে কখনোই কথা ওঠে না, কেউ কথা বলে না। তো এই যে আমাদের দূরত্বের কারণেই তো দেখেন অকাতরে জীবন দিয়ে ফেলছে সাংবাদিকদের। অবশ্যই, এবং আমি মনে করি যে এই দূরত্ব থাকা উচিত না। আমি চাইবো যে সত্যিকারের যারা সাংবাদিক, আমরা যারা প্রকৃত সাংবাদিক, এখন সাংবাদিক নামে কিন্তু অনেকেই থাকে। একটা প্রেস ক্লাবে দেখা যাচ্ছে আপনার 30 জন লোক আছে, সব সাংবাদিক, কিন্তু দেখা যাচ্ছে তারা সেখানে কাজ করে মাত্র 4 জন। আচ্ছা, হ্যাঁ, আর বাকিগুলা যারা শুধু শুধু ওই মানে খাতায় থাকে, ওই যে সেই বলে না যে খাতায় আছে কিন্তু গোয়ালে ইতে নেই, গরু গোয়ালে নেই। হ্যাঁ, তো এখন অনেক সময় এটাই অবস্থা হয়েছে, আমাদের এখন সাংবাদিক এত হয়ে গিয়েছে কিন্তু প্রকৃত সংবাদকর্মী নেই। তো আমরা যে কজন ভালো সাংবাদিক যারা আমরা রেগুলার সাংবাদিকতার সাথে জড়িত, আমার মনে হয় আমরা যদি সবাই হানাহানি ভুলে, মানে আমি বড় ও ছোট, ও ছোট আমি বড়, এইসব না করে আমরা যদি আবার এক হয়ে একটু নিজেরা যদি সংগঠিত হয়ে এক হয়ে থাকতে পারি, কারণ একটা লাঠি ভাঙা কিন্তু সহজ, 2টা লাঠি ভাঙাও সহজ, কিন্তু আপনি দেখেন একসাথে যদি এই 5টা-6টা লাঠি একত্রিত হয়, ভাঙা যাবে? ভাঙা যাবে না। তাহলে আমরা যদি একত্রিত হয়ে চলতাম তাহলে অন্যরাও কিন্তু আমাদেরকে সময় করবে। প্রশাসন আমাদের এই 2-3 রকমের ভাবের জন্য ওরা আমাদের ভিতরে কিন্তু ফাটল ধরিয়ে দেয়, দিয়ে ওরা সুযোগটা নেয়। আমি যদি একটা কাজ করি, আমি যে বললাম যে ভাই এই ব্যাপার, ও আবার যে বললো যে এই এত সাংঘাতিক শয়তান এটা, নানান এইসব কথা বলে দেখা যাচ্ছে আমাদের ভিতরে প্রশাসনের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এইটার থেকে বেরিয়ে আসতে হলে আমাদের এক হওয়া ছাড়া
কোনো পথ নেই। এবং আমাদেরকে এক হতে হলে একটু স্বার্থ ত্যাগ করে, হ্যাঁ, অবশ্যই আমাদের এক হওয়া উচিত। কেউ কারো আমি বড় সাংবাদিক এটা বলার দরকার নেই, আমি অমুক সাংবাদিক আমার বলা দরকার নেই, আমি ছোট সাংবাদিক তাও বলা দরকার নেই। আমি একজন সংবাদকর্মী, এটাই আমার বড় পরিচয়। আমি একজন সংবাদকর্মী, আমরা সবাই সংবাদকর্মী। আসুন আমরা সম্মিলিতভাবে এক হয়ে আলমডাঙ্গার মানুষের জন্য, আলমডাঙ্গার এলাকার জন্য, আলমডাঙ্গার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কলম ধরি। সম্মানিত দর্শক, সময়ের কথা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত অতিথি হামিদুল ইসলাম আজম অনেক মূল্যবান কথা উনি বললেন এবং গণমাধ্যম সম্পর্কে অনেক কথা বললেন। আমি শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। যেহেতু গণমাধ্যম কর্মী আপনি, আমরা এবং পাশাপাশি আরো অনেকেই, এই যে আগামীর বাংলাদেশের ক্ষেত্রে, আগামীর বাংলাদেশে এবং বিশেষ করে স্থানীয় আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এখানে সাংবাদিকতার কাজ করতে গিয়ে এবং গণমাধ্যমের কাজ করার ক্ষেত্রে সাধারণ জনগণ এবং প্রশাসনের প্রতি আপনার কোনো আহ্বান আছে নাকি? হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। আমি এলাকার মানুষের কাছে আমার আহ্বান থাকবে যে আমরা যারা প্রতিদিন সংবাদ মাধ্যমের সাথে জড়িত, আমরা যারা কাজ করি, আপনারা অবশ্যই আমাদের বিশেষ করে নিউজের ক্ষেত্রে বা আমাদের তথ্য দেওয়ার ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা সঠিক তথ্যটা পাই। পাশাপাশি যেমন থানা বা পুলিশ, আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের কাজ আর পুলিশের কাজ কিন্তু প্রায় সেম, একই ধরনের কাজ করে থাকি। আমরা তথ্য সংগ্রহ করি খুব সুকৌশলে, পুলিশও কিন্তু তথ্য সংগ্রহ করে, তাদেরও বিভিন্ন সোর্স থাকে, সোর্স দিয়ে তারা তথ্য কালেকশন করে। এখন তারা যে কাজটা করে সেটাকে তুলে ধরি কিন্তু আমরা যদি তুলে না ধরি তাদের ওই কাজটা কিন্তু কেউ জানতে পারবে না, পারবে? তাহলে তাদের সাথে কিন্তু আমাদের একটা যোগসূত্র আছে, বা স্থানীয় এখানকার যারা উপজেলা প্রশাসন বলেন, যারা সর্বস্তরের, তারা প্রতিদিন এখানে কোনো না কোনো ঘটনা ঘটাচ্ছে, তাহলে সেই ঘটনাগুলো কিন্তু আমরাই তুলে ধরি। তাই প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে যে অবশ্যই আপনারা আমাদের সাংবাদিকদের প্রতি একটু সদয় হবেন, সাংবাদিকদেরকে সেই চোখে মূল্যায়ন করবেন যেন সাংবাদিকরা আপনাদের কাছ থেকে নিগৃহীত না হয়, নিরাপদে যাতে তারা কাজ করতে পারে। কারণ আমি আগেই বলেছি যে আমাদের কাছে কলম আছে, আমাদের কাছে তো অস্ত্র থাকে না, তাই না? একজন পুলিশের কাছে অস্ত্র থাকে, রাইফেল থাকে, তাদের পাওয়ার আছে, কিন্তু আমাদের তো কিছুই নেই। আমরা একদম আমাদের এই কলমের একটা ছোট্ট এই যে কলম, এই কলমের জোরটা কিন্তু অনেক বেশি, অনেক অনেক। কারণ অনেকেই জানেন যে একটা কবি সাহিত্যিক যেমন নজরুল ইসলাম যখন লিখেছে তখন ব্রিটিশ কিন্তু কেঁপে গিয়েছে, এবং ব্রিটিশ যখনই উনি একটা বড় বড় কিছু লিখতেন, ব্রিটিশ শাসক সঙ্গে সঙ্গে নজরুল ইসলামকে কারাগারে নিক্ষেপ করেছে। হ্যাঁ, তো লেখনের মধ্য দিয়ে রাষ্ট্রের পরিবর্তন আনার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে। আমাদের যারা সাংবাদিক আছে, হ্যাঁ, যারা জাতীয় পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে আমরা যারা লেখালেখি করছি, আমাদের লেখাটা যেন নিরপেক্ষ হয়, হ্যাঁ, এবং জাতির জন্য হয়, মানুষের কল্যাণে হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। এবং আমরা প্রশাসনের প্রতিদিন আমরা নিউজ করি, প্রত্যেক দিন আমরা উপজেলা হোক, এখানকার যে কোনো একটা অনুষ্ঠান জেলা থেকে আসলে পরে তাদের নিউজ হোক, আমরা কিন্তু প্রতিদিন নিউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে যে সাপোর্টটা আমরা পাওয়ার কথা, সেই ধরনের সাপোর্ট কিন্তু আমরা পাই না। এটাও আমাদের অনুরোধ থাকবে যে উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন যেন আমাদের প্রতি সেই দৃষ্টি বা নজর রাখে। সময়ের কথার অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, এতক্ষণ শুনলেন গণমাধ্যম কর্মীদের সুখ দুঃখের কথা, গণমাধ্যম কর্মীদের অবস্থানের কথা। সম্মানিত দর্শক, গণমাধ্যম কর্মীরা আসলে দেশ, জাতীয় জনগণের জন্য কাজ করে। সেই কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। সেই সমস্যাগুলো কিন্তু সমাধান তাদের নিজেদেরই করতে হয়, অথচ জাতির জন্য কাজ করতে যে সমস্যায় পড়লেও জাতি এবং সমাজ এবং বিশেষ কোনো প্রতিষ্ঠান এ ব্যাপারে কিন্তু কোনো ভ্রুক্ষেপই থাকে না। দিন শেষে গণমাধ্যমের মানুষ তারা ধীরে আস্তে আস্তে নিজেদেরকে শেষ করে করে দেশ ও জাতির জন্য কাজ করে যায়, পরিশেষে আসলে বদনামেরই ভাগী হয়। তাই আপনাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা যেভাবে তারা নিঃস্বার্থ কাজ করে যায়, নিজেদেরকে বলিদান দিয়ে দেশের জন্য কাজ করে যায়, এই কাজের পিছনে আমাদের আর কোনো কিছু চাওয়া নাই, শুধুমাত্র আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমাদের শক্তি এবং পাথেয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।